গত ক্লাসে আমরা ক্যালোরিমিতে কিছু থিওরি সম্পর্কে আলোচনা করছিলাম। সেই থিওরি থেকে আমরা কয়েকটা সূত্র পাইছি। তার মধ্যে একটা ছিল H = ms T2 - T1। কোন বস্তুর তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করতে চাই তাকে কতটুকু তাপ দেওয়া লাগবে, অথবা কোনো জিনিসের তাপমাত্রা যদি আমি কমাইতে চাই তাহলে তার কাছ থেকে কতটুকু তাপ নিয়ে নেওয়া লাগবে, সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। আমরা একটা সূত্র করছিলাম H = ml। কিন্তু কি করছিলাম, বস্তুর আমি তাপমাত্রার পরিবর্তন করব না, তার অবস্থার পরিবর্তন করব। অবস্থার পরিবর্তন মানে সে যদি কঠিন আকারে থাকে তাকে আমি তরল আকার করব, অথবা সে যদি তরল আকার থাকে তাকে আমি কঠিন আকার করব, অথবা সে যদি তরল আকারে থাকে তাকে আমি কি করব, বাষ্পীভবন করব, মানে তাকে আমি গ্যাসীয় পর্যায়ে নিয়ে যাব। অথবা সে যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাকে আমি কি করব, তরল অবস্থায় নিয়ে আসবো। তো এই অবস্থায় যদি আমি চেঞ্জ করতে চাই, কতটুকু তাপ দেওয়া বা নেওয়া লাগবে সেটা আমরা এই সূত্র থেকে বের করতে পারবো। আরেকটা সূত্র আমাদের দরকার হবে, সেটা হচ্ছে W = ms। মোটামুটি আমাদের এই তিনটা সূত্র দরকার হবে। গত ক্লাসে আমরা যে থিওরিগুলো পড়ছি সেখান থেকে। আচ্ছা, তো আমাদের অঙ্ক করতে হলে আমাদের আরো কিছু বেসিক নিয়ে আলোচনা করতে হবে। দেখি, তো মনে করো যে এখন শীতকাল এখন দুপুরের সময় যদি হয়, তুমি গোসল করতে যাবা, তুমি একটা বালতি নিলা, বালতির মধ্যে ট্যাপ ছেড়ে পানি নিলা, ট্যাপ ছাড়লা, তো বালতির মধ্যে পানি ভরতেছে, তো পানি এতটুকু নিচ্ছে। নেওয়ার পর পানির তাপমাত্রা পরিমাপ করে দেখলা যে পানির তাপমাত্রা আছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি ঠান্ডা পানিতে গোসল করতে তো সমস্যা সবাই, তাই না? তাহলে এখন কি করা যাবে ভাই? তাহলে আমরা কি করলাম, একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে কিছু পানি নিলাম। তো এটার পানি তাপমাত্রা ধরো যে প্রথমে 8 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, যেহেতু আমি একই ট্যাপ থেকে পানি নিছি, তাপমাত্রা একই রকম ছিল, তো আমি কি করলাম, এটাকে চুলার উপর আমি বসাই দিলাম। তাহলে তাপমাত্রা বাড়তেছে, যেহেতু আমি কন্টিনিউয়াস চুলা জ্বালায় রাখছি, তো এক সময় তাপমাত্রা ধরো যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড চলে গেল। তাহলে মোটামুটি এটা এখন কি গরম পানি। আমি করলাম কি, গরম পানিটা ঢাইলে এটার মধ্যে, কড়াইটা উল্টে এটার মধ্যে ঢাইলে দিলাম। তাহলে এখানে কি আসছে, গরম পানি আসছে। এখন যদি আমি বলি যে গরম পানিতে দেওয়ার পরে যে পানির সংখ্যা দরজা বেড়ে গেছে, এখন যদি তোমাকে প্রশ্ন করি এই বালতিটার মধ্যে কি কি আছে, তাহলে তুমি বলবা যে ভাই কিছু আছে ঠান্ডা পানি আর কিছু আছে গরম পানি, দুইটা মিলে একটা বালতির মধ্যে আছে, তাই না? আচ্ছা, এখন তুমি কি করলা, 8 ডিগ্রি তাপমাত্রা ঠান্ডা পানি ছিল, তার সাথে তুমি 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গরম পানি মিশিয়েছো, হাত দিয়ে একটা নাড়ানি দিয়ে দিছো। নাড়ানি দেওয়ার পর এখন তুমি যদি এটার মধ্যে আবার হাত ঢুকাও, তুমি 80 ডিগ্রি তাপমাত্রাকে আলাদা কোনো পানি পাবা না। তুমি কি 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আলাদা কোনো পানি পাবা না। তাহলে ভিতরে যে তুমি হাত দিলা, তুমি কত তাপমাত্রার পানি পাবে একটু চিন্তা করো তো। তুমি 8 ডিগ্রি তাপমাত্রার আলাদা কোনো পানি পাবা না, তুমি 80 ডিগ্রি তাপমাত্রার আলাদা কোনো পানি পাবা না। তুমি যে হাত দিছো তখনকার তাপমাত্রা কি হবে, তোমার কাছে কি মনে হবে, 8 ডিগ্রি থেকে বেশি আছে, কিন্তু 80 ডিগ্রি সেন্টিগ্রেড নাই, 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আবার কম আছে। তাহলে কত হতে পারে, যে মোটামুটি হয়তো 30 বা 25 এরকম কিছু একটা তাপমাত্রা হবে। তাহলে দেখো, এটার মধ্যে ছিল 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, তুমি 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি দিলা, তাহলে তুমি 8ও পাইলা না, 80ও পাইলা না, পাইলা 25 বা 20। তাহলে এটা কিভাবে সম্ভব হইলো, একটু চিন্তা করো তো কিভাবে সম্ভব হইলো। তাহলে দেখো, এইখানে 8 ডিগ্রি কোনো আলাদা পানি নেই, 80 ডিগ্রি কোনো আলাদা পানি নেই, হয়েছে 25। তাহলে তার মানে কি এখানে একটা মিশ্রণ হয়ে গেছে না? ঠান্ডা পানির তাপমাত্রা এখন 25 হয়ে গেছে, গরম পানির তাপমাত্রা 25 হয়ে গেছে। তাহলে কিভাবে সম্ভব হইলো, এটা কিভাবে সম্ভব? দেখো, এটা আমাদের ঠান্ডা পানি, এটা আমাদের গরম পানি। ঠান্ডা পানির তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন ঠান্ডা পানির তাপমাত্রা হয়েছে কত, আমরা ধরে নিচ্ছি মিশ্রণের তাপমাত্রাটা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে ঠান্ডা পানিটা ছিল তার তাপমাত্রা এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। কথা হলো 8 ডিগ্রি পানিটা 25 ডিগ্রি কিভাবে হলো, তার মানে অবশ্যই সেই কারো কাছ থেকে তাপ পাইছে, সেই কারণে সে 8 ডিগ্রি পানিটাকে 25 ডিগ্রি তাপমাত্রা পানিতে নিয়ে যেতে পারছে। এবং তাকে তাপটা দিল কে? এই বালতির মধ্যে কে কে আছে? বালতির মধ্যে আছে গরম পানি আর ঠান্ডা পানি, দুইটা জিনিস। এখন ঠান্ডা পানির তাপমাত্রা বাড়ছে, তার মানে ঠান্ডা পানি তাপ পাই
পাইছে। আমরা কি জানি, কোন জিনিসের যদি আমি তাপমাত্রা বাড়াইতে চাই তাকে অবশ্যই অবশ্যই তাপ দিতে হবে। তাহলে ঠান্ডা পানির তাপমাত্রা ছিল 8, হইছে 25। এই 8 ডিগ্রি থেকে সে 25 ডিগ্রি হয়েছে, তারপরে তাপ পাইছে সে। তো ঠান্ডা পানিকে তাপটা দেওয়ার মতো কে আছে? এই গরম পানি ছাড়া অন্য কেউ আছে এখানে? নাই। তাহলে ঠান্ডা পানি কিছু পরিমাণ তাপ পাইছে, তাপ পাইলে তার তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাইরে তার তাপমাত্রা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর গরম পানি তাপমাত্রা ছিল 80 ডিগ্রি সেন্টিগ্রেড, তার তাপমাত্রা কত হয়েছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা কমছে না। তো আমরা জানি যে কোন জিনিসকে আমি যদি তাপ দেই তার তাপমাত্রা বাড়বে, তাপ যদি দেই তার তাপমাত্রা বাড়বে, আর তাপ যদি নিয়ে নেই তাহলে তাপমাত্রা কমবে। ও তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেন্টিগ্রেড, ও তাপ পায় তাপমাত্রা করছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ও তাপমাত্রা ছিল 80 ডিগ্রি সেন্টিগ্রেড, ও তাপ কি করছে? বর্জন করছে, মানুষকে দিয়ে দিছে। মানুষ বলতে ঠান্ডা পানি আর কি। ঠান্ডা পানিকে তাপ দেওয়ার পর তার তাপমাত্রা কি হয়েছে? কমে গেছে। কমে কোথায় আসছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তো এই যে ঠান্ডা পানি, ওর কি এই গরম পানিকে তাপ দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে? ওর কাছে আছে 8 টাকা, ওর কাছে আছে 80 টাকা। কোন ঠান্ডা পানি কি চাইলে গরম পানিকে 25 টাকা দিতে পারবে? পারবে না, কারণ ঠান্ডা পানিতে তো 25 টাকা নাই। তাহলে কে টাকা দিতে পারবে? এই যে গরম পানির কাছে 80 টাকা আছে, সে কিন্তু চাইলে ঠান্ডা পানিকে 25 টাকা দিতে পারবে। কোন গরম পানি যদি ঠান্ডা পানিকে 1 টাকা দেয়, তাহলে ঠান্ডা পানির 1 টাকাই নিতে হবে। যদি গরম পানি ঠান্ডা পানিকে 20 টাকা দেয়, ঠান্ডা পানির 20 টাকাই নিতে হবে, 21 টাকা নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আবার গরম পানি যদি ঠান্ডা পানিকে 80 টাকায় দিয়ে দেয়, তাহলে কি করবে? ঠান্ডা পানি 80 টাকায় নিতে হবে। কম নেওয়ার ক্ষমতা নাই, বেশি নেওয়ার ক্ষমতা নাই। তার মানে একজন যতটুকু দিবে আরেকজন ততটুকুই ঠিক নিবে। এখন কথা হইলো, কে দিবে আর কে নিবে? যার কম থাকে সে কি দিতে পারে? যার কাছে টাকাই নেই সে কিভাবে আরেকজনকে দিবে? তার মানে যার কম সে কি করবে? শুধুমাত্র গ্রহণ করবে, যার বেশি সে সবসময় দান করবে। তাহলে এই দুইটার মধ্যে একটু চিন্তা করে দেখো, কারটা বেশি? গরম পানি। তো যার তাপমাত্রা বেশি সে কি করবে? সবসময় তাপ দান করবে। আর যার তাপমাত্রা কম সে সবসময় তাপ কি করবে? গ্রহণ করবে। তাহলে এই গ্রহণের দান মানে গ্রহণ আর বর্জন, মানটা কি আলাদা আলাদা হবে নাকি সমান হবে? গরম পানি যদি ঠান্ডা পানিকে 10 টাকা দেয়, তাহলে ঠান্ডা পানির 10 টাকাই নিতে হবে, 11 টাকা নেওয়ার কোনো ক্ষমতা নাই। তারপরে গরম পানি যতটুকু নিবে ঠান্ডা পানি ততটুকু, গরম পানি যতটুকু দিবে ঠান্ডা পানি ততটুকুই নিবে। তারপরে একজন যতটুকু দিতেছে আরেকজন ততটুকুই নিতেছে। তারপরে একজন যতটুকু বর্জন করতেছে আরেকজন ততটুকুই গ্রহণ করতেছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? একজন যতটুকু বর্জন করবে আরেকজন ঠিক ততটুকুই গ্রহণ করবে। কি বর্জন করবে আর কি গ্রহণ করবে? টাকা পয়সা লেনদেন হবে? হবে না। এখানে কিসের লেনদেন হবে? তাপের। তার মানে একজন যতটুকু তাপ বর্জন করবে আরেকজন ঠিক ততটুকু তাপই গ্রহণ করবে। তাহলে আমরা বলতে পারি গৃহীত তাপ আর বর্জিত তাপ দুটা মান কি হবে? সমান হবে। এটাই আমাদের এখানে মূল আলোচ্য বিষয়। আমরা কি করব? গৃহীত তাপ আর বর্জিত তাপ দুটাকে সমান দেবো। কারণ কি? একজন যতটুকু তাপ বর্জন করবে আরেকজন ঠিক ততটুকু তাপই গ্রহণ করবে। গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। এখন আমি যদি একটু চিত্রটা যদি একটু ছোট করে রাখি, এই আমাদের বাতিটা আর এই মনে করি আমাদের কড়াইটা, এই পানিটা আমি এখানে ঢালছি। এটার তাপমাত্রা ছিল 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দুইটা পানি সংমিশ্রণ হয়ে তারা যে মিশ্রণটা তৈরি করছে, মিশ্রণের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি ছিল? কে দিয়েছে আমরা? গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হবে। এখন কথা হলো, এই গ্রহণটা করবে কে? আমাদের এখানে টোটাল দুইটা জিনিস আছে, গরম জিনিস, ঠান্ডা জিনিস। তাহলে গ্রহণ করবে কে? যার তাপমাত্রা কম। তাহলে তাপমাত্রা কম কার? ঠান্ডা পানি। তাহলে গৃহীত তাপ হবে এখানে ঠান্ডা পানি, গ্রহণ করবে ঠান্ডা পানি। আর বর্জন করবে কে? গরম পানি। আচ্ছা, এখন ঠান্ডা পানির তাপমাত্রা ছিল কত? 8 ডিগ্রি সেন্টিগ্রেড। সে কি করছে? এই যে গরম পানির কাছ থেকে কিছু পরিমাণ তাপ পাইছে, তাপ পাই সে কি করছে? যেহেতু সে তাপ পাইছে তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে সে কোথায় চলে যাবে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 8 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে কেন উঠলো ভাই? কারণ হচ্ছে এই যে ঠান্ডা পানি, এর ভিতরে যে ঠান্ডা পানি ছিল সে কি করছে? গরম পানির কাছ থেকে কিছু পরিমাণ তাপ পাইছে। যেহেতু সে তাপ পাইছে তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে না? এই যে বাড়তে বাড়তে সে কোথায় চলে গেছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড।
এখন আসি গরম পানির ক্ষেত্রে। গরম পানি ছিল 80°C, তাই না? এখন গরম পানি তো ঠান্ডা পানিকে তাপ দিয়ে দিছে। তা আমরা জানি আমরা যদি তাপ পাই আমাদের তাপমাত্রা বাড়বে, আর যদি আমি তাপ দিয়ে দেই তাহলে কি হবে, আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে। তো সে তো তাপ দিয়ে দিছে, তাহলে তাপমাত্রা দিয়ে দিলে তার তাপমাত্রা কি কমতে থাকবে। তো কমতে কমতে কোথায় যাবে? 25°C। কারণ কি মিশ্রণ 25, এটার মধ্যে এখন 8° কোনো কিছু নাই, 80° কোনো কিছু নাই, আছে শুধুমাত্র 25°। ঠিক আছে, এটা দেখো এই যে 8° থেকে 25° হলো, তার মানে কি সে তাপ পাইছে। তো কতটুকু তাপ পেয়েছে সেটা ধরলাম h পরিমাণ। ঠিক আছে, সেটা ছিল 80°C, সে আসছে 25°C, তার মানে তাপ সে দিয়া দিছে। কতটুকু তাপ দিয়ে দিছে সেটা ধরলাম h। এখন আমি একটু আগে লিখছিলাম দুইটা সূত্র, h = ms T2 - T1, আর এটা লিখছিলাম h = ml। এখন কোন সূত্রটা এখানে হবে? আচ্ছা দেখো তো এখানে কি তাপমাত্রার পার্থক্যের কোনো কিছু আছে? নাই। এখানে শুধু কি আছে যে অবস্থার পরিবর্তন, মানে সে কঠিন আকারে থাকলে তাকে আমি তরল আকার করব, তরল আকার থাকলে আমি তাকে কঠিন আকার করব, অথবা তরল আকার থাকলে তাকে আমি বায়বীয় আকার করব, অথবা বায়বীয় আকার থাকলে তাকে আমি তরল আকার করব। তো এখানে তো আমি এরকম কোনো কিছু করি নাই, কিন্তু কি করছি, একটা তাপমাত্রা ছিল, একটা তাপমাত্রা থেকে আমি অন্য একটা তাপমাত্রা নিছি। তাহলে যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে h = আমাদের দুটো সূত্র, h = হবে একটা হলো ml আর নাহলে ms T2 - T1। তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করব? এটা কিভাবে মনে রাখবা? যখনই তাপমাত্রার পরিবর্তন হবে, যখনই তাপমাত্রার পরিবর্তন হবে তখন h = ms T2 - T1। যখনই তাপমাত্রা পরিবর্তন হবে তখন h = ms T2 - T1। আর তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, মানে তার যদি অবস্থার পরিবর্তন হয়, তাহলে h = ml। এখানে আমাদের তাপমাত্রা যেহেতু পরিবর্তন হয়েছে তাহলে ms T2 - T1, এখানে হবে ms T2 - T1। তো প্রশ্নে আমাদের হয়তো আপনাদের এরকম বলবে যে তোমার কাছে গরম পানি আছে 2 কেজি আর ঠান্ডা পানি আছে 1 কেজি। তো গরম পানির তাপমাত্রা 80°C, ঠান্ডা পানির তাপমাত্রা 8°C। তাহলে দুইটা তাপমাত্রার পানি যদি তুমি একত্রে মিশ্রিত করো তাহলে মিশ্রণের যে তাপমাত্রাটা হবে সেই তাপমাত্রাটা কত? তাহলে এখানে তুমি যদি মান বসায় দাও তাহলে এখানে কি তুমি টি এর মানটা পেয়ে যাবে, এভাবে আমরা সলিউশন করব। আচ্ছা, এখন আমরা দেখলাম যে আমরা একটা বালতি নিয়েছিলাম, বালতির মধ্যে আমরা ঠান্ডা পানি আর গরম পানি একত্রে মিশাইছিলাম, মিশানোর পর কেউ তাপ ছাড়ছিল, কেউ তাপ গ্রহণ করছিল। তো এই ছাড়া কতটুকু তাপ ছাড়লো আর কতটুকু তাপ গ্রহণ করলো সেটা আমরা সমান করছি। আমরা যে লিখছিলাম গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, এই জিনিসটাকে বলা হয় ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি কোনটা? যে একজন যতটুকু তাপ গ্রহণ করবে আর একজন ততটুকু তাপই বর্জন করবে। এখন কথা হলো এই ক্যালোরিমিতি। এখন আমরা কি করলাম, একটা বালতি নিয়েছিলাম, তাই না? বালতি নিয়ে এর মধ্যে ঠান্ডা পানি রাখছিলাম, এর সাথে গরম পানি মিশাইছি, অথবা এর মধ্যে গরম পানি রাখছে এর মধ্যে ঠান্ডা পানি মিশাবো। এই যে বালতিটা নিচ্ছি না, যখন এক্সপেরিমেন্ট করে তার বালতির মধ্যে নেওয়া করে না, তার কি করে একটা পাত্রের মধ্যে নেওয়া করে। পাত্রটা দেখতে এরকম একটা পাত্র, ছোট একটা এতটুকু একটা পাত্র। সেই পাত্রটা যেটার মধ্যে নিয়ে তারা এক্সপেরিমেন্টটা করে সেটাকে বলা হয় ক্যালোরিমিটার। ঠিক আছে, আমাদের এখানে প্রশ্ন যদি অনেক সময় ছিল এরকম আসতে পারে যে ক্যালোরিমিটার মূলনীতি কি। এই ক্যালোরিমিটারের মধ্যে আমরা কি করছি, তাপ পরিমাপ করছি। তাহলে ক্যালোরিমিটার মূলনীতি কি, এটার মধ্যে আমরা কি করছি, ঠান্ডা পানি গরম পানি, তারপর ঠান্ডা জিনিস গরম জিনিস আমরা একত্রে মিশাবো। তাহলে কি হবে, একজন তাপ কিছু গ্রহণ করবে আর একজন কিছু তাপ বর্জন করবে, সেই দুইটা পরিমাণ সমান হবে। প্রশ্ন যদি আসে ক্যালোরিমিটার মূলনীতি কি, তাহলে আমরা লিখে দেবো ক্যালোরিমিটার মূলনীতি হবে কি, গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। আচ্ছা, তাহলে আমাদের এই ক্যালোরিমিটার অধ্যায়ের অর্ধেক কাজ এই উদাহরণ দিয়ে হয়ে গেছে। আমরা কি করছি, ঠান্ডা পানির সাথে গরম পানি মিশাইছি, মিশে আমরা এটাতে গোসল করছি। তাহলে ক্যালোরিমিটার অর্ধেক সমাধান আমাদের শেষ। এখন আমরা কি করব, এখন আমরা বিয়ের দাওয়াত খেতে যাব। যদি আমরা বিয়ের দাওয়াত খেতে যাই তাহলে আমাদের বাকি অর্ধেক শেষ হয়ে যাবে। তো কার বিয়ের দাওয়াত খেতে যাব, ধরো আমরা এখন ক্লাসে আছি, সবাই আমরা ফিজিক্যালি এখন ক্লাস করতেছি। তো ক্লাসে আমরা 30 জন আছি, 30 জনের মধ্যে ধরো যে 5 জন মেয়ে 25 জন ছেলে। তো তোমাদের রিপন ভাই কি করলো, আমাকে ফোন দিয়ে বললো যে নাজমুল
আজকে তোমার বিয়ে, তুমি সবাই এক কাজ করো, ক্লাসে যারা যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে তুমি জয়দেবপুর কনভেনশন সেন্টারে চলে আসো। তো আমাকে বললো, এখন আমি কি করবো, তোমরা যারা আছো ছেলেদের যারা আছে তোমাদের সবাইকে বললাম যে তোমাদের রিপন ভাই আমাকে দাওয়াত দিয়েছে তোমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ছেলে যারা আছে তারা এক পায়ে রাজি, তাদের কোনো সমস্যা নেই, তারা যে যেভাবে আছে সেভাবে চলে যেতে পারবে। কিন্তু ঝামেলা হলো 5 জন আপু থেকে। তো 5 জন যে আপু আছে তারা কি যেভাবে আছে সেভাবে চলে যেতে পারবে? যেহেতু বিয়ে বাড়ির একটা ব্যাপার সেবা, তাহলে বিয়ে বাড়িতে তারা যদি যাইতে চায় তাদের কি করতে হবে? একটু সেজে গুজে যেতে হবে না? নাহলে কি হবে? নাহলে কি তাদের একটু ফোকাসিং কি তাদের হবে? এরকম ভাবে হবে না। তাহলে তাদের কি একটু বিপদে পড়ে গেছে না? দাও যেহেতু দিছে তাহলে তো যেতে হবে। আর যেভাবে আছে সেভাবে তারা যেতে পারতেছে না, কারণ কি তাদের ওই অনুষ্ঠানের মাধ্যমে নিতে হবে। তাহলে কি করতে হবে? তাদের পার্লারে যেতে হবে। তা আমরা ধরো যে 25 জন ছেলে আছে, 25 জনের মধ্যে 22 জন ছেলে অটো থেকে জয়দেবপুর কনভেনশন সেন্টারে চলে গেছে, আর 3 জন ছেলে বাকি আছে। 3 জন ছেলে কি করতেছে? স্পাইগিরি করতেছে, যে মেয়েরা কি কি করে সেটা দেখবে। তো ঠিক আছে, আমাদের যে আপুগুলো আছে তারা এখন আছে টট টিউটোরিয়ালে। ঠিক আছে, টট টিউটোরিয়াল থেকে তারা কি করবে? এখন যাত্রা করবে। এখান থেকে টট থেকে বের হয়ে একটা রিক্সা নিল, 5 জন ধরো যে দুইটা রিক্সা নিল। টট থেকে তারা রিক্সা নিয়ে তারা এখন কোথায় যাবে? তাদের গন্তব্য কোথায়? তাদের এখন পার্লারে যেতে হবে। পার্লার, তারা ফোন দিয়ে রিক্সাওয়ালাকে বললো যে মামা আমাদের এখন পার্লারে নিয়ে যাবে। তো রিক্সাওয়ালা কি বলবে? যে পার্লার কোথায় আছে সেটা আমাকে বলে দেন। তো পার্লার কোথায় আছে? ওই রেল লাইন ক্রস করে যে তিতাসের যে গ্যাসের যে অফিসটা, ওইটার সাথে একটা পার্লার আছে। তো পার্লারের নাম আমিন ক্লাসিক বিউটি পার্লার। তো কি করছে? রিক্সাওয়ালাকে টোটাল ইনফরমেশন দিয়ে দিছে কোথায় তাকে নিয়ে যেতে হবে। আমিন ক্লাসিক বিউটি পার্লারে নিয়ে যেতে হবে। টট থেকে রিক্সা নিল, পার্লারে গেল। বাকি যে আমাদের 3টা ছেলে ছিল তারাও কি করছে? পিছনে পিছনে রিক্সা নিয়ে আসছে। তো তারা করছে কি, এই পার্লারে ঢোকার আগে এখানে আপুদের একটা ছবি তুলে রাখছে। ঠিক আছে, তো মনে করো যে ঘন্টাখানেক সময় গেছে। ঘন্টাখানেক সময় যাওয়ার পর তারা পার্লার থেকে বের হয়েছে। তারা পার্লার থেকে এখন বের হয়েছে, তাদের কাজ কোথায়? তারা কোথায় যাবে? জয়দেবপুর কনভেনশন সেন্টারে। পার্লার থেকে একটা রিক্সা নিয়ে তারা গেছে কনভেনশন সেন্টারে। আচ্ছা, নাম তো আমাদের জানা গেছে, নামটা আপাতত মুছে দিতে পারি আমরা। তো আমাদের যে ছেলেগুলো ছিল, বাকি 3টা ছেলে, সে কি করছে? পার্লারে ঢোকার আগে একটা ছবি তুলছে। পার্লার থেকে বের হওয়ার পরেও তারা কি করছে? আর একটা ছবি তুলছে প্রমাণ স্বরূপ যে পার্লারে যাওয়ার আগে চেহারা কিরকম ছিল আর পার্লার থেকে বের হওয়ার পর চেহারা কিরকম হয়েছে। এখন তোমরাই আমাকে বলো যে পার্লারে ঢোকার আগে যেরকম চেহারা থাকবে আমাদের আপনাদের, পার্লার থেকে যদি তারা বের হয় তাদের চেহারা কি একই রকম থাকবে? একই রকম কি থাকবে? এটা কি সম্ভব? কখনো সম্ভব না। এইখানে যদি তারা কালো থাকে, এখানে কিন্তু তারা শুধুমাত্র ফর্সা হবে না, অতিরিক্ত ফর্সা হয়ে যাবে, যেটা ধবল রোগীর মতন দেখা যাবে। কিরকম দেখা যাবে? ধবল রোগী। কারণ কি? অতিরিক্ত আটা ময়দা মাখার পর। ঠিক আছে, এবং এইখানে যারা ছিল পার্লারে যারা ঢুকছে তারাও কিন্তু আমাদের ক্লাসমেট ছিল। পার্লার থেকে যারা বেরোচ্ছে তারা কিন্তু আমাদের ক্লাসমেটই। এইখানেও 5 জন ছিল, এখানেও 5 জন, এখানেও মেয়ে ছিল, এখানেও মেয়ে, কিন্তু পরিবর্তন হয়েছে কোথায়? এই যে ছিল তারা কালো হয়ে গেছে, তারা ধবল রোগী। ঠিক আছে, তারপর কি করলাম আমরা? কনভেনশন সেন্টারে যখন তারা ঢুকতেছে তখন একটা ছবি তুললাম। কনভেনশন সেন্টার থেকে ঢোকার যদি এখানে যদি একটা ছবি তুলি, তো পার্লার থেকে কনভেনশন সেন্টার মনে করো যে 2-3 মিনিটের রাস্তা। তো 2-3 মিনিটের রাস্তা যেতে যেতে যদি আমি ছবি তুলি, তাদের চেহারা কি আর কোনো পরিবর্তন হবে? হবে না। এখন তারা কনভেনশন সেন্টারে ঢুকলো। কনভেনশন সেন্টার এখন গরমের দিন, মানুষ মনে করে আছে যে 1000 মানুষ আছে, 500 মানুষ একসাথে খাইতে বসছে। তো একটা রুমের মধ্যে, কনভেনশন সেন্টার তো বড়, ঠিক আছে, ফ্যান ট্যান সবই চলতেছে, এখন 500 জন মানুষ যদি একসাথে এক জায়গায় বসে, মানুষের শরীরে একটা গরম আছে। তারপরে ধরো কি কইছে, তুমি এখন খাইতে বসছো, আমাদের যে আপুলা, তোমার কথা ভাব, আমাদের এখন কথা হইতেছে আপুদের নিয়ে। এখন আপুরা খাইতে বসছে, সিরিয়াল পেয়েছে তারা এখন খাইতে বসছে, এমনি গরম। তো গরমের মধ্যে কি হয়, আস্তে আস্তে মেকআপ গুলা গলতে থাকে।
আমাদের আপুদের কাছে টাকা কম ছিল, তারা কি হয়েছে একটু কম দামে মেকআপ করছে, তাহলে মেকআপে কি হয়েছে আস্তে আস্তে বলতে শুরু করছে। তো তারা এখন সিরিয়াল বেজে খাওয়ার জন্য বসছে, এর মধ্যে চলে গেছে কারেন্ট চলে গেছে। তারপর হয়েছে কি, কনভেনশন সেন্টারে যে জেনারেটর ছিল সেই জেনারেটরটা কাজ করতেছে না। এমনি 500 জন মানুষের গরম, তার মধ্যে কারেন্ট চলে গেছে, তার মধ্যে আবার কি হয়েছে, আমাদের জেনারেটরটা কাজ করতেছে না। তাহলে মেকআপ আগে যতটুকু বলছিল এখন আরো 3 গুণ দ্রুত বলবে, মেকআপ গলে গেলে একদম নরম হয়ে গেছে। তো তারা তো খাইতে বসে পড়ছে, উঠতে তো আর পারতেছে না। তো খাইতেছে, তো খাওয়ার পরে দেখা গেল ভুলে একটু এখানে ঝোল বেড়ে গেল, তরকারি ঝোল ভরলো। তখন কি করছে, হাতে টিস্যু ছিল, অন্য কিছু চিন্তা না করে এখানে একটা টান দিয়ে দিছে। টান দিয়ে দেওয়ার ফলে কি হবে, এই যে মেকআপ গুলো এত টাকা খরচ করে যে 3 সেন্টিমিটার কোন যে মেকআপটা তারা দিল, তো এখন যখন টান দিছে মেকআপটা নরম হয়ে গেছে না, তো টিস্যুর সাথে তো সব মেকআপ তাই পড়ছে। তাহলে কি হবে, এই পাশে সাদা এই পাশে সাদা, মাঝখানে যে টান দিছে সেখানে কি হয়ে গেছে, কালো হয়ে গেছে না। তাহলে এখন সবাই তো দেখে ফেলছে, তারা এখন লজ্জা পেয়ে গেছে। তার কি হয়েছে, কোনো মতে খাবার শেষ করে কনভেনশন সেন্টার থেকে বের হয়েছে। তো এইখান থেকে আমরা কি করলাম, আমাদের যে 3টা দুষ্ট ছেলে ছিল তারা কি করছে, এখানে আরেকটা ছবি তুলছে। এখন আমাকে বলো যে কনভেনশন সেন্টারে ঢোকার আগে যে ছবি ছিল ধবল রোগী, কনভেনশন সেন্টার থেকে বের হওয়ার পর তাকে চেহারা কিরকম থাকবে, থাকবে না। এখানে কি হয়ে যাবে, নতুন একটা মানে এখানে তুমি ধবল রোগীও বলতে পারো না, কালো বলতে পারো না, এখানে কি হয়ে যাবে, তারা মিশ্র প্রকৃতির হয়ে যাবে। মানে সাদাও আছে কালো আছে, দুইটা মিক্সড হয়ে যাবে, মিশ্র প্রকৃতির হয়ে যাবে। এখন কথা হলো, তারা যে 5 জন যে ছিল তাদের যে কাজ করলো তাদেরকে একটু প্রেস্টিজে লেগে গেছে না। তো তারা কি করলো, কনভেনশন সেন্টার থেকে বের হয়ে যে আজকে মেসে যাবো, মেসে গেলে সবাই কি করবে, আমাদেরকে পচাবে। তাহলে কি করবো, এখান থেকে আমরা, আমার এক আন্টির বাসা আছে ধরো যে ওয়ারলেস গেট, সেখান থেকে কি করবে, তারা তাদের আন্টির বাসায় চলে যাবে। এটা হলো আমাদের আন্টির বাসা। এবং এই 3 জন যে আমাদের আছে তারা যদি আবার এখানে ছবি তোলে, চেহারা তো এমনি নষ্ট হয়ে গেছে, তাহলে কি নষ্ট চেহারা কি আরো নষ্ট হওয়ার কোনো অপশন আছে? তাহলে এখান থেকে সে আন্টির বাসা যাক, মানে ওয়ারলেস গেট যাক, বা চৌরাস্তা যাক, বা ঢাকা যাক, বা দিনাজপুর যাক, যেখানে যাক না কেন, তাদের যে চেহারা একবার পরিবর্তন হয়েছে, এর থেকে তো খারাপ হতে পারবে না। তার মানে চেহারা যা খারাপ হওয়ার তা হয়ে গেছে। তো এইখানে আমরা যা করলাম সেটা কিন্তু ক্যালোরিমিতি করলাম। কিভাবে ক্যালোরিমিতি করলাম, দেখো আমি কি করছি, তাদের চেহারা পরিবর্তন করছি, এই যে একটা জায়গায় চেহারা পরিবর্তন করছি, এই যে একটা জায়গায় চেহারা পরিবর্তন করছি, তাই না? আচ্ছা সরি, এটা না, এটা হবে কি, এই যে দুইটা জায়গায় আমরা চেহারা পরিবর্তন করছি। এখন কথা হলো কিভাবে আমরা চেহারা পরিবর্তন করলাম। দেখো, টর থেকে আমি পার্লারে যাওয়ার আগে একটা ছবি তুললাম, চেহারা ছিল কালো। পার্লার থেকে বের হওয়ার পরে তাদের চেহারা কি হলো, ধবলুকি। তখন এইখানে একবার চেহারা পরিবর্তন করছি পার্লারে। আবার করলাম কি, কনভেনশন সেন্টারে ঢোকার আগে চেহারা ছিল ধবলুকি, কনভেনশন সেন্টার থেকে বের হওয়ার পর কি হয়েছে, চেহারা হয়েছে মিশ্র প্রকৃতি। তার মানে দুইটা জায়গায় চেহারা পরিবর্তন হয়েছে। তো এইটার সাথে ভাই ক্যালোরিমিতির কি সম্পর্ক, ক্যালোরিমিতির সম্পর্কটা দেখে আমি বুঝাই। আমি কি করলাম, ধরো যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার একটা বরফের টুকরা আছে, ঠিক আছে। আমি কি করলাম, বরফের টুকরাটাকে আমি তাপ দেওয়া শুরু করলাম। তাহলে এই যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা এখন টর, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি আছি। এখন আমি কি করলাম, তাকে যেহেতু তাপ দিতেছি, তাপ দিলে তার তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে -10 থেকে হবে -9, -8, -7, -7, -6, -5, -4, -3, -2, -1, তারপর হবে কি 0। তো এই যে 0 ডিগ্রিতে তাপমাত্রা যখন আসে, তখন যদি আমি তাকে তাপ দেই, তার কি তাপমাত্রা বাড়বে? 0 ডিগ্রি তাপমাত্রা সে এখন কি আকারে আছে, বরফ আকারে আছে। এই যে এটার সাথে সে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে তাকে আমি তাপ দিতে দিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আনছি। এবং পার্লারে ঢোকার আগে আমি যদি তার ছবি তুলি, সেটা কি থাকবে, বরফ, মানে কঠিন আকারে না, সে থাকবে বরফ মানে কঠিন আকার, কঠিন আকার। সে এখন পার্লারের মধ্যে ঢুকলো, পার্লারের মধ্যে ঢোকার আগে তার আমি একটা ছবি তুললাম, ছবিতে দেখলাম সে এখন কঠিন আকার আছে, মানে বরফ আকার আছে। তার তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং তাকে যদি আমি তাপ দিতে থাকি, তাহলে কি হবে, বরফটা আস্তে আস্তে গলা শুরু করবে। তো গলতেছে, ধরো আমি
10 গ্রাম নিছি, তাহলে 10 গ্রাম থেকে প্রথমে 1 গ্রাম গলবে, তারপর আরেক গ্রাম গলবে, আরেক গ্রাম গলবে, এরকম করতে করতে 10 গ্রাম গলে যাবে না? তো 10 গ্রাম গলে গেলে যখন সে এই আমি পার্লার থেকে যখন বের হয়ে যাবে, মানে সে গলা শেষ, তার চেহারা পরিবর্তন শেষ, এখানে যদি আমি ছবি তুলি তাহলে এখানে সে কি আকারে থাকবে? তরল আকারে থাকবে। আগে ছিল বরফ, এখন সে কি হবে? পানি। তাহলে আকারটা কি হয়েছে? তরল আকার। তাহলে এখানে একবার চেহারা পরিবর্তন হয়েছে। তাহলে এই যে 0 ডিগ্রি, এখন -10 ডিগ্রি তাপমাত্রা ছিল, তার তাপমাত্রা আমি বাড়াইতে বাড়াইতে 0 ডিগ্রিতে নিছি। 0 ডিগ্রিতে সে কঠিন আকার ছিল, আরো তাপ দিছি, তাপ দিয়ে সে কি করছে? তাপমাত্রা বাড়ে নাই, তাপমাত্রা কিন্তু বাড়ে। কি হয়েছে? বরফটা গলছে, গলতে 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 0 ডিগ্রি তাপমাত্রা যখন পানি হয়েছে তখন একটা ছবি তুলছি। তাহলে পরে আমি কি করলাম? তাকে আরো তাপ দিতেছি। তাহলে তাপ দিলে কি হবে? তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। যে তাপমাত্রা বাড়তে বাড়তে কোথায় আসছে? কনভেনশন সেন্টার। তো পানির জন্য কনভেনশন সেন্টার হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডের আগে যদি আমি একটা ছবি তুলি, সে কি থাকবে? পানিটা তরল আকারে থাকবে। ঠিক আছে? এখন 100 ডিগ্রি তাপমাত্রা সে পানি আছে। এখন যদি তাকে আমি আরো তাপ দেই তাহলে সে কি হবে? আস্তে আস্তে বাষ্প হওয়া শুরু করবে না? প্রথমে 1 গ্রাম, পরে 2 গ্রাম, পরে 10 গ্রাম, পরে 20 গ্রাম, এরকম করতে করতে কি যা আমি পানি দেবো সবগুলো পানি বাষ্প হয়ে যাবে। তাহলে এইখানে যদি যা আমি যতটুকু পানি দিচ্ছিলাম সবগুলো যদি বাষ্প হয়ে যায়, তারপর যদি আমি এখানে ছবি তুলি তাহলে এইখানে চেহারাটা কি হবে? এখানে তার চেহারা হয়ে যাবে বায়বীয় আকার। বায়বীয় আকার। ঠিক আছে? এখন সে বায়বীয় আকারে আছে। কত ডিগ্রি তাপমাত্রা বায়বীয় আছে? 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্প আছে, মানে বায়বীয় আকারে আছে। এখন তুমি যদি তাকে আরো তাপ দাও, তার কি চেহারা পরিবর্তন হওয়ার কোনো অপশন আছে? আর কোনো অপশন নাই। কারণ কি? একটা জিনিসের তাপমাত্রা, তাপমাত্রা না, চেহারা দুইটা জায়গায় পরিবর্তন হয়। একটা হচ্ছে তার গলনাঙ্কে, আর একটা হচ্ছে তার স্ফুটনাঙ্কে। গলনাঙ্কে মানে যেখানে সে কি করে অবস্থা পরিবর্তন করে বইলা যায়। যেমন বরফের ক্ষেত্রে সেইখানে ছিল কঠিন আকার, সে কি করছে? তাপ দেওয়ার পর 0 ডিগ্রি তাপমাত্রা কঠিন আকার থেকে 0 ডিগ্রি তাপমাত্রা তরল আকার হয়ে গেছে। এইখানে একবার পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে গলনাঙ্ক। কে গলছে? বরফ গলছে। বরফকে পানির একটা ফর্ম না? তাহলে একবার গলছে, যেখানে গলে সেটাকে বলা হয় গলনাঙ্ক। তাহলে গলনাঙ্কে আমি একবার চেহারা পরিবর্তন করছি, আরেকবার চেহারা পরিবর্তন হয়েছে। কোথায়? 100 ডিগ্রি তাপমাত্রায়। 100 ডিগ্রি তাপমাত্রায় সে কি ছিল? পানি ছিল। তাকে তুমি যদি তাপ দাও তাহলে সে কি হবে? আস্তে আস্তে বাষ্প হয়ে যাবে। তো বাষ্প এখানে কি বলা হয়? একটা বলছি গলনাঙ্কে, একটা হলো স্ফুটনাঙ্কে, মানে যে তাপমাত্রা সে ফুটতে শুরু করে, পানি বাষ্প দিলে তাকে ফুটতে হবে না, তাহলে 100 ডিগ্রি তাপমাত্রা সে ফুটতে ফুটতে তারপরে বাষ্প হয়। তাহলে এখানে একবার চেহারা পরিবর্তন করছি, এখানে একবার চেহারা পরিবর্তন করছি, দুইটা জায়গায় আমার চেহারা পরিবর্তন করা শেষ। এখন তুমি তাকে যতই তাপ দিতে থাকো তার শুধুমাত্র তাপমাত্রা বাড়বে। এখন 100 ডিগ্রি থেকে তুমি যদি তাপমাত্রা দাও তাহলে হবে হয়তো 120, 150, 1000, 15,000, এরকম করে হয়তো তার তাপমাত্রা বাড়বে, কিন্তু চেহারা পরিবর্তন হওয়ার আর কোনো অপশন নাই। চেহারা শুধুমাত্র দুইটা জায়গায় পরিবর্তন হবে। এখন এটা যদি আমি এবং যদি দেখি, -10 ডিগ্রি তাপমাত্রা বরফ আছে, তাকে আমি কি করলাম? তাপ দেওয়া শুরু করলাম। তাপ দিতে দিতে আমি কোথায় নিয়ে করবো? 0 ডিগ্রি তাপমাত্রা নিয়ে যাবো। 0 ডিগ্রি তাপমাত্রা যে বরফ, এখানে সে কি আছে? বরফ আকারে আছে। এখন আমি তাকে কি করলাম? আরো তাপ দিলাম। তাপ দিয়ে কি করলাম? তাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ থেকে আমি কি করলাম? পানিতে পরিণত করলাম। আচ্ছা, 0 ডিগ্রি তাপমাত্রা যে পানিটা হয়েছে, এখন তাকে তাপ দিতে দিতে আমি 100 ডিগ্রি তাপমাত্রা নিয়ে গেলাম। এখানে সে কি আছে? পানি আকারে আছে। 100 ডিগ্রি পানিটাকে আমি কি করলাম? আরো তাপ দিলাম। তাহলে কি হয়ে যাবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত হবে। এখন তুমি 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্পকে যতই তাপ দাও তার আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। হয়তো 200 হবে, হয়তো 500 হবে, হয়তো 1000, 2000, 10,000, যাই হোক, কিন্তু অবস্থার কিন্তু আর পরিবর্তন হবে না। এখানে সে বাষ্পই থাকবে। এখন এই যে কাজগুলো তুমি করলা, কি কার দ্বারা করছো বলো তো? এই যে তুমি চুলা জ্বালায় দিছো, মানে তাকে তাপ দিছো, সেই তাপ দেওয়ার ফলে কিন্তু এই বরফটা এতগুলো চেহারা পরিবর্তন হয়েছে। তুমি যদি চুলাটা জ্বালায় না দিতা, এতবার কিছু তার চেহারা পরিবর্তন করতো না। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, তোমাকে যদি বলা হয় যে -10 ডিগ্রি তাপমাত্রার একটা বরফকে তোমাকে কি করতে হবে? 200 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে, তাহলে তোমাকে কতটুকু তাপ দেওয়া লাগবে? তাহলে আমি যদি ভেঙে যদি করি, -10 ডিগ্রি তাপমাত্রা বরফটাকে 0 ডিগ্রি তাপমাত্রা বরফে পরিণত করতে H1 পরিমাণ তাপ লাগে। 0 ডিগ্রি তাপমাত্রা বরফটাকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে H2 পরিমাণ তাপ লাগে। 0 ডিগ্রি পানিকে
100 ডিগ্রি পানিতে পরিণত করতে H3 তাপ লাগে, 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করতে H4 তাপ লাগে, 100 ডিগ্রি বাষ্পকে 200 ডিগ্রি বাষ্পে পরিণত করতে H5 তাপ লাগে। তাহলে তোমাকে যদি বলে তাহলে মোট কতটুকু তাপ লাগে, তো মোট তাপ লাগে H পরিমাণ, তাহলে H ইকুয়াল টু কি হবে, H1 H2 H3 H4 H5 সবগুলো একসাথে যোগ করে দাও। আচ্ছা, এখন এই যে H এর সূত্রটা আছে দুইটা, H ইকুয়াল টু ms ডেল্টা T মানে ms T2 - T1 আর না হলে H ইকুয়াল টু ml। তাহলে এখানে দেখো তো কি করছে আমরা, -10 ডিগ্রি তাপমাত্রা বরফটাকে আমি 0 ডিগ্রি তাপমাত্রা বরফে পরিণত করছি। তাহলে কি তাপমাত্রা পরিবর্তন করছি, তো আমরা জানি যদি তাপমাত্রা পরিবর্তন করি তাহলে H ইকুয়াল টু হবে ms T2 - T1, কিন্তু কি হবে ms T2 - T1, এটা হচ্ছে এই H1 টা প্লাস H2 টা কি করছি, 0 ডিগ্রি তাপমাত্রার বরফটাকে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করছি। তাহলে পানিতে যদি পরিণত করি তাহলে তাপমাত্রার কি কোনো পরিবর্তন হয়েছে, এটাও আমাদের 0 ডিগ্রি এটাও আমাদের 0 ডিগ্রি, তাহলে তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে H ইকুয়াল টু কি হবে, ml হবে। তাহলে H ইকুয়াল টু আমরা লিখলাম ml। তারপর আসি H3 মানে কি, 0 ডিগ্রি পানিটাকে আমি 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করব। তাহলে তাপমাত্রা যেহেতু আমি পরিবর্তন করছি তাহলে এখানে কি হবে ms T2 - T1, ঠিক আছে। এখন আসি H4 কি করছি, 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পটাকে আমি 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করছি। তাহলে তাপমাত্রা যেহেতু পরিবর্তন হয় না তাহলে কি হবে ml হবে। আর H5 100 ডিগ্রি বাষ্পকে আমি 200 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করছি, যেহেতু আমি তাপমাত্রা পরিবর্তন করছি তার মানে ms T2 - T1। আচ্ছা, এখন এই যে তুমি পরিবর্তনগুলো যদি করতে চাও তাহলে তোমার কি করা লাগবে, এই এতগুলো তাপ দেওয়া লাগবে। এখন যদি আমি উদাহরণের সাথে বলি, যে দাওয়াত খেতে যেতে বলছিলাম, তোমার কাছে যদি টাকা না থাকে তুমি কি করতে পারবে, টর্চ থেকে কি কনভেনশন সেন্টার পর্যন্ত যেতে পারবা, কনভেনশন সেন্টার বাদ দাও, তুমি কি টর্চ থেকে কি পার্লার পর্যন্ত যেতে পারবা, টর্চ থেকে তুমি যদি পার্লার পর্যন্ত যেতে চাও তাহলে তোমার কাছে কি রিক্সা ভাড়া থাকতে হবে। সেম জিনিস, এটি তো আমাদের টর্চ ছিল তাই না, এটা আমাদের ছিল টর্চ, আর এইটা আমাদের কি ছিল পার্লার। তুমি যদি ডট থেকে যদি পার্লার পর্যন্ত যাইতে চাও তাহলে তোমার কি করতে হবে, এই যে H1 পরিমাণ টাকা তোমার কাছে থাকা লাগবে। আর আমি যদি এই বরফের কথা যদি বলতে চাই তাহলে -10 ডিগ্রি তাপমাত্রা বরফটাকে আমি যদি 0 ডিগ্রি তাপমাত্রা বরফে আমি আনতে চাই তাহলে আমার H1 পরিমাণ তাপ থাকা লাগবে, ঠিক আছে। তারপরে পার্লারের মধ্যে তুমি ঢুকছো, তাহলে এই যে কি করছে তোমার চেহারা, কালো চেহারাটাকে ফর্সা চেহারা বানায় দিছে, এমনি বানায় দিবে, তোমাকে টাকা দেওয়া লাগবে না। কত টাকা দেওয়া লাগবে, হয়তো 500 টাকা অথবা 1000 টাকা অথবা 2000 টাকা। তাহলে তোমার কাছে যদি টাকা না থাকে তোমার কালো চেহারা কিসে ফর্সা বানায় দিবে না। তুমি এখন আসো বরফ মানে কঠিন আকারে, তোমার কঠিন চেহারাটাকে সে কি করলো, তরল চেহারা বানায় দিল, বরফটাকে সে পানি বানায় দিল। তো এমনি কিসে বানায় দিবে, সে যদি কঠিন চেহারাটাকে যদি তরল চেহারা বানাতে চায় তাহলে তাকে কি দেওয়া লাগবে, তাপ দেওয়া লাগবে। কতটুকু তাপ দেওয়া লাগবে, H2 পরিমাণ তাপ দেওয়া লাগবে, ঠিক আছে। তারপর তুমি কি করলা, কনভেনশন সেন্টার থেকে তুমি পার্লার থেকে বের হয়ে কনভেনশন সেন্টারে গেলা, চলো কনভেনশন, তুমি কি করলা, পার্লার থেকে বের হয়ে কনভেনশন সেন্টারে গেলা, তাহলে তো অবশ্যই তোমার রিক্সা নিতে হবে। তাহলে তোমার কাছে যদি রিক্সা ভাড়া না থাকে, রিক্সাওয়ালা কি তোমাকে এমনি নিয়ে যাবে না। তাহলে এখানে কি করবে, এই যে 0 ডিগ্রি পানিটাকে 100 ডিগ্রি পানি মানে কনভেনশন সেন্টার পর্যন্ত নিয়ে যেতে হবে, তোমার কাছে রিক্সা ভাড়া থাকতে হবে। আর বরফের কথা যদি চিন্তা করি তাহলে তোমার কাছে H3 তাপ থাকা লাগবে, ঠিক আছে। এখন তুমি কনভেনশন সেন্টারে গেছো, দাওয়াত খেতে গেছো, টাকা ছাড়া কি দাওয়াত খাওয়া যায়, নিজের কাছে খারাপ লাগে না, কখন খাইছো টাকা ছাড়া দাওয়াত খাও না। তাহলে কি করতে হবে, তুমি যদি দাওয়াতটা খাইতে চাও তাহলে তোমার মিনিমাম 500 বা 1000 টাকা তো লাগবে। তাহলে তুমি এই যে দাওয়াত খেয়ে যে বের হইলা, তাহলে কি করতে হবে, তোমার কাছে এই যে H4 পরিমাণ তাপ থাকা লাগবে অথবা টাকা থাকা লাগবে, ঠিক আছে। তারপর ওইখান থেকে বের হয়ে তুমি কি করছো, আন্টির বাসায় গেছো, ওইখানে তুমি রিক্সা দিয়ে যাবো, তাহলে রিক্সা দিয়ে যেতে কি করতে হবে, তোমার টাকা থাকা লাগবে, এই যে H5 পরিমাণ টাকা থাকা লাগবে, ঠিক আছে। উদাহরণটা তুমি যদি মনে রাখো যে কোথায় কোথায় তোমার চেহারা পরিবর্তন হয়েছে, একটু মনে রাখলে তোমার এইখানে কোনো রূপ আর সমস্যা হবে না। উদাহরণটা এই কারণে দাও, কেউ আবার অন্য কিছু মনে করবে না। আচ্ছা, তো আমার যদি এখানে মানটা যদি আমি এখানে যদি ক্যালকুলেশন করি, দেখো আমাদের ধরো যে ভরের মান দেওয়া আছে 10 গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের m এর মান হবে 10 গ্রাম, s এর মান, সরি তোমাদের কিছু মান লিখে দিতে হবে, একটু মানগুলো লিখে নাও।
এস মানে তো আপেক্ষিক তাপ, তাই না? আমাদের মানগুলো হয়তো দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে ম্যাক্সিমাম সময় হয়তো দেওয়া থাকবে না, তাহলে আমাদের মানগুলো মুখস্থ বসাতে হবে। পানির আপেক্ষিক তাপ মানে এস আর কি, হইতেছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো পানির আপেক্ষিক তাপ। বরফের আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু হইতেছে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটা হলো বাষ্পের আপেক্ষিক তাপ 0.48 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এই তিনটা মান আমাদের মুখস্থ থাকা লাগবে, কারণ অঙ্ক করার সময় এই তিনটা মান হয়তো আমাদের দেওয়া থাকবে না, আমাদের মুখস্থ মানটা বসাইতে হবে। ঠিক আছে, এই মানগুলো মনে থাকা লাগবে। যদি আমি মানটা যদি এখানে বসাই, তাহলে আমাদের 10 গ্রাম বরফ ছিল, তাহলে এম এর মান 10 গ্রাম, এম এর মান 10 গ্রাম। এস দেখো তো, এই চল যখন আমি করছি তখন আমার চেহারা কিরকম আছে, বরফ, তাহলে বরফের আপেক্ষিক তাপ কত, 0.5। তাপমাত্রা পার্থক্য দেখো তো, এই দুটোর মধ্যে বড় তাপমাত্রা কোনটা, ছোট তাপমাত্রা কোনটা? একটা আছে 0 আর একটা আছে -10। তাহলে কি অবশ্যই আমার 0টা বড়, তাহলে যেটা বড় সেটা T2, আর ছোটটা একে তো মানে সূত্রের মাইনাস, আর T1 এর আগে -10 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই হলো 10 প্লাস এই এম কি করছে, আমি 0 ডিগ্রি তাপমাত্রা বরফটাকে 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত করছি, তো ভরের মান তোমার সেম 10 গ্রাম। এল এর মান, এল এখানে কি করছে, আমি বরফটাকে আমি পানি করছি, তাহলে এখানে কি হবে, বরফ গলনের সূত্র তাপ, বরফ গলনের সূত্র তাপ আমি লিখে দিয়েছিলাম 80, তাহলে এম এর মান বসাইলাম, এল এর মান বসাইলাম। এখন আছে 3 নম্বরে, তো 3 নম্বরে এম এর মান আছে 10, 3 নম্বরে সে কি করছি, 0 ডিগ্রি পানিটাকে আমি 100 ডিগ্রি পানিতে পরিণত করছি, তার মানে এখানে কি হয়েছে, পানি কিন্তু হয়ে গেছে। আমি শুরু করছিলাম বরফ নিয়ে, কিন্তু 3 নম্বর সেক্টরে দেখছি এখন আর বরফ আর নাই, বরফটাকে গলায় আমি পানি করে ফেলছি। এখন সে যে অবস্থানে আছে তার আপেক্ষিক তাপ আমার ব্যবহার করতে হবে, সে তো এখন তরল অবস্থানে আছে, তরল অবস্থানে মানে আপেক্ষিক তাপ কত, 1। তাপমাত্রা পরিবর্তন, 3 নাম্বারটার জন্য দেখো তো, এই দুটো তাপমাত্রা আছে, এই দুটো তাপমাত্রার মধ্যে বড় 100 ছোট 0, তাহলে বড়টা হবে T2, ছোটটা হবে T1। আমি যদি 4 নাম্বারটার কথা চিন্তা করি, m এর মান তো আমাদের আছে 10, 4 নাম্বারটা আমি কি করছি, 100 ডিগ্রি তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করছি, তাহলে পানিটাকে যদি বাষ্প, তার মানে কি এখানে বাষ্পীভবনের সূত্র তাপ আসবে না, এর মানে কি ল্যাটেন্ট হিট মানে সুপ্ত তাপ। কোন সুপ্ত তাপ নিবা, তুমি কি করছো, 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত করছো, তার মানে এখানে কি বাষ্পীভবনের সূত্র তাপ। তো বাষ্পীভবনের সূত্র তাপ আমরা জানি 537, ঠিক আছে, তাহলে আমাদের 4 নাম্বারটাও শেষ। এখন আসি 5 নাম্বারটায়। 5 নম্বরে ভরের মান আমরা জানি 10 গ্রাম, আর বাষ্পের আপেক্ষিক তাপ আমরা জানি 0.48। তাপমাত্রা পার্থক্য, একটা আছে 100 আর একটা আছে 200, তাহলে বড়টা হবে T2, ছোটটা হবে T1। তুমি ক্যালকুলেশন করলে যত মান হবে তত ক্যালোরি। তো প্রশ্নে যদি আমাকে বলে যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 10 গ্রাম বরফকে যদি আমি 200 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে চাই, তাহলে কতটুকু তাপ লাগবে সে মানটা আমরা বের করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্ক কিন্তু করে ফেললাম। আমাদের আরেকটা সূত্রের প্রয়োজন হবে, সেটা হচ্ছে নিউটনের শীতলীকরণের সূত্র। নিউটনের শীতলীকরণের সূত্রটা আমরা লিখে দিতেছি যে h ডিভাইডেড বাই টাইম ইকুয়াল টু h ডিভাইডেড বাই টাইম। এটা যখন ম্যাথ করাবো তখন আমি এটাকে বিস্তারিত বলবো, এখন বিস্তারিত বলে তোমরা এটা বুঝবা না, ঠিক আছে। তো আমরা পরের ক্লাসে যখন ম্যাথ করবো তখন আমি এটা বিস্তারিত বলে দেবো, ম্যাথ করার সময়, ঠিক আছে। আচ্ছা, ক্লাস তো এই জন্য এতটুকুই থাকুক, আমরা পরের ক্লাসে আমরা ম্যাথ দিয়ে শুরু করবো।